এমসিকিউ, যাতে আগামীকালকে তোমার যে পরীক্ষা আছে ঢাকা বোর্ডে মার্কেটিং পরীক্ষায় যাতে তোমাদের এমসিকিউ গুলো বুঝতে একটু সহজ হয়। হ্যাঁ, বা অনেকে আছে যে ভয় পাও যে আসলে বোর্ডে কেমন কোশ্চেন হবে, এতগুলো পরীক্ষা দিয়ে দিচ্ছো, লাস্টের পরীক্ষাটা ভালো হয় কিনা। তাই না? আমরা কি জানি, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? তো আমরা আশা করবো যে আগামীকালকের যে পরীক্ষাটা একদম শেষ পরীক্ষা তোমাদের কমার্সের, তো লাস্টের পরীক্ষাটা আমরা ভালো দিব। ঠিক আছে? তাহলে আমাদের শেষ ভালো হবে, সবই ভালো হবে, তাই না? তো আমরা যদি ক্লাস শুরু করে দেই, আমাদের প্রথম এমসিকিউটা কি আছে সবাই দেখো। নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? তাই না? বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ। বিজ্ঞাপন মানে কি বলতো? বিজ্ঞাপন মানে হচ্ছে তুমি তোমার পণ্যের একটা নৈর্ব্যক্তিক উপস্থাপনা করবে, কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা অবশ্যই টাকার বিনিময়ে হতে হবে। ঠিক আছে? তুমি টাকার বিনিময়ে এই খরচটা তোমার করতে হবে, তুমি এটা ফ্রি ফ্রি করলে হবে। যেমন দেখো আমাদের অপশনগুলো কি কি আছে। আমাদের প্রথম অপশন হচ্ছে উপহার প্রদান, তাই না? গিফট দেয়া। গিফট কিন্তু আমরা দেই কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য না, এটা আমরা নিজেদের পছন্দ থেকে দিই, আমরা আমাদের প্রিয় মানুষকে দেই। আমরা কোনো বিয়ের বাড়িতে গেলে, জন্মদিনের অনুষ্ঠানে গেলে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা কি করি, গিফট দেই। কিন্তু গিফটে কিন্তু আমরা আমাদের কোনো প্রচারণা চালাই না, তাই না? তাহলে এটা আমাদের কি হয় না, অ্যাডভার্টাইজ হয় না। নমুনা বিতরণ, নমুনা হচ্ছে কি, আমরা নমুনাকে আমরা ইংলিশে বলি হচ্ছে স্যাম্পল, তাই না? নমুনাটাও কিন্তু আমাদের কোনো অ্যাডভার্টাইজ হয় না। নমুনাটা কি, ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, তুমি তোমার প্রতিষ্ঠানে কোনো পণ্য বানাও, ধরো তোমার জিন্সের প্যান্টের একটা ফ্যাক্টরি আছে, তুমি সেখানে হচ্ছে তুমি জিন্সের প্যান্ট বানাও। এখন তোমার থেকে যদি কেউ জিন্সের প্যান্ট কিনতে চায়, তাহলে তো তার তো আগে বুঝতে হবে যে তোমার কি কোয়ালিটির প্রোডাক্ট তুমি তৈরি করো। তো তখন তোমার কি করতে হবে, তাকে তোমার কিছু নমুনা বা স্যাম্পল দিতে হবে। সে ওই স্যাম্পল গুলো দেখবে, সে যদি স্যাম্পল গুলো পছন্দ করে তাহলে কিন্তু সে তোমাকে অর্ডার দিবে। ঠিক আছে, যে ভাই আপনার স্যাম্পল আমার ভালো লাগছে, আপনি আমাকে এতগুলা প্রোডাক্ট এত দিনের মধ্যে দিবেন। হ্যাঁ, তো ওই যে আমরা যেটাকে স্যাম্পল দিলাম, স্যাম্পল কিন্তু তাদের কাছে আমরা বিক্রি করি না। ঠিক আছে, স্যাম্পল আমরা দিয়ে কিন্তু আমরা কোনো টাকা নিই না, স্যাম্পল হচ্ছে আমরা দেখাই যে আমাদের পণ্যটা আসলে এই কোয়ালিটির। তো এই জন্য স্যাম্পল কিন্তু আমাদের কোনো অ্যাডভার্টাইজ হিসেবে কাজে লাগে না। এটা হচ্ছে আমরা জাস্ট যারা আমাদের বায়ার থাকে, ক্রেতা থাকে, তাদেরকে আমরা হচ্ছে পণ্যটা কেমন সেটা বোঝার জন্য দেই। তাহলে এটাও হবে না। লাস্ট হচ্ছে এম নাম্বারে দেখো, প্রদর্শনী ও মেলা। দেখো মেলায় আমরা কি করি, আমাদের পণ্যটা যদি আমরা প্রদর্শন করি, যে কোনো মেলা হতে পারে, ধরো আমাদের ঢাকায় যেটা হয় সব থেকে প্রতি বছর বাণিজ্য মেলা হয়, তাই না? তোমরা বাণিজ্য মেলায় কিন্তু অনেকেই গেছো। তো আমরা কি দেখি যে বিভিন্ন বড় বড় স্টল, প্যাভিলিয়ন থাকে, সেই প্যাভিলিয়ন গুলোতে কিন্তু অনেক নতুন নতুন প্রোডাক্ট তারা এনে জাস্ট শো মানে দেখানোর জন্য তারা রেখে দেয়। ঠিক আছে, অনেকগুলো কিন্তু তারা বিক্রিও করে না। তো এটা কিন্তু তাদের অ্যাডভার্টাইজ না। ঠিক আছে, এটা হচ্ছে তারা তাদের প্রোডাক্টটা জাস্ট দেখাচ্ছে, তারা কিন্তু এটা টাকার বিনিময়ে তাদের কোনো একটা খরচ হচ্ছে না। কিন্তু দেখো এই যে ইন্টারনেট ওয়েবসাইট, এই ইন্টারনেট ওয়েবসাইটে কিন্তু আমরা কি করি, বিজ্ঞাপন দিই। এটা হচ্ছে একটা মাধ্যম। হ্যাঁ, আমরা কিন্তু ইন্টারনেটে দেখো, তুমি যখন একটা ইউটিউবে ভিডিও দেখো, তুমি ইউটিউবে একটা ভিডিও দেখতে গেলে কিন্তু আগে একটা অ্যাডভার্টাইজ আসতো, এখন কিন্তু কমপক্ষে দুইটা অ্যাডভার্টাইজ আসে, তাই না? একটা স্কিপ করা যায়, আবার আরেকটা স্কিপ করাও যায় না। তো এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ, তাই না? অ্যাডভার্টাইজের মাধ্যম তাহলে কি পেলাম আমরা, ইন্টারনেট। শুধু ইউটিউব না, ফেসবুকেও কিন্তু আমরা এখন কি দেখি, বিভিন্ন স্পন্সর্ড ভিডিওগুলো আমরা দেখি। একটা ভিডিও দেখতে গেলে ফেসবুকে বারবার অ্যাড আসে, ভিডিওর অর্ধেকে চলে গেলে আবার অ্যাড আসে, অ্যাড আবার স্কিপও করা যায় না, 10 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করা লাগে, তাই না? তো এইগুলো হচ্ছে আমাদের মাধ্যম। আবার তুমি যদি কোনো ওয়েবসাইটে ঢুকো, আমাদের ওয়েবসাইটে ঢুকলে তুমি দেখবা যে সাইডে বা নিচে অ্যাডভার্টাইজ থাকে, তাই না? তাহলে আমাদের এই যে ইন্টারনেট বা ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনের একটা মাধ্যম। তাহলে এই এন নাম্বারটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখি আমাদের সাথে কে কে জয়েন করছো। মাহবুব আক্তার সিমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি অ্যান্সার দিছো এন। হ্যাঁ হয়েছে, কারেক্ট। তারপর অমিত শাহ অ্যান্সার দিছে এন। অমিত শাহ বলছে ভাইয়া বেসিক জানা আছে সবাতে, এমসিকিউ গুলো ফাস্ট করে করান, পরে পড়তে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি আমরা শুরু করি, অনেকগুলো এমসিকিউ আছে আমাদের। ঠিক আছে, আমরা এক একটা এমসিকিউ বেশি টাইম নিব না, তাও একটু বেসিকটা ঝালাই করে দিচ্ছি। কেন? কারণ দেখা যায় অনেক স্টুডেন্ট আছে যে তাদের বেসিকে আসলেই দুর্বল, 2 বছর ধরে মার্কেটিং এ তারা কোনো পাত্তাই দেয় নাই, এদের বেসিকে অনেক দুর্বল আছে, তারা জাস্ট ওই পরীক্ষার আগে যা একটু পড়ছে, এদের বেসিকে আসলে দুর্বল আছে। বাট যাদের তোমাদের বেসিক শক্ত, আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা এমনিই ভালো হবে। ঠিক আছে, বাট যাদের বেসিকটা দুর্বল তাদেরও আজকে আমি একটু ঝালাই করে দিব। হ্যাঁ, বেসিক গুলো আজকে আমি একটু বলবো, তো মনে কষ্ট পাইও না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বারটার অ্যান্সার পেয়ে গেছি। চলো আমরা 2 নাম্বারটায় যাই। পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো, পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধির উপর মানে ক্রেতা যা বুঝতে পারছে, হ্যাঁ, সেটার উপর যদি আমরা ভিত্তি করি, দেখো এখানে কয়েকটা আছে, ব্যয় যোগ, চলমান হারে, ভ্যালু ভিত্তিক আর ভারসাম্য বিন্দু। ব্যয় যোগ কোনটা? ব্যয় হচ্ছে ধরো ব্যয় যোগ পদ্ধতি যেটা, সেটাতে
ধর আমার একটা পণ্য বানাইতে 10 টাকা খরচ হয়, আমি এটার সাথে আমার ধরো 20% একটা প্রফিট মার্জিন রাখলাম, ধরো 2 টাকা, তাইলে আমাদের 10 টাকার 2 টাকা আমাদের 12 টাকা হইলো, আমি 12 টাকায় পণ্যটার মূল্য সেট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে ব্যয় যোগ। আমার যত টাকা ব্যয় হচ্ছে, ব্যয়ের সাথে আমি একটা প্রফিট মার্জিন ধরে তারপরে আমি পণ্যটার মূল্য সেট করলাম। আরেকটা হচ্ছে যে চলমান হারে, তোমার পণ্যটা বানাইতে কত টাকা খরচ হয় এটা ডাজেন্ট ম্যাটার, পণ্যটা এখন মার্কেটে কত টাকায় চলতেছে, কত টাকা অন্য সবাই বিক্রি করতেছে, তুমি যদি এই দামে বিক্রি করো তাহলে এটা হবে চলমান হার। এখন ধরো তুমি পটেটো চিপস বানাও, মানে একটা পটেটো চিপস বানাইতে তোমার ধরো 4 টাকা খরচ হয়, কিন্তু মার্কেটে তো সব পটেটো চিপস 10 টাকা করে পাওয়া যায়। তুমি যদি 5 টাকায় বিক্রি করো বা 6 টাকায় বিক্রি করো, তাহলে কেমন হলো না? তুমি কি করলো, ওই 10 টাকা হারে কি সবাই যে রেটে সেল করতে তুমি ওই রেটে সেল করলে, এটা হচ্ছে চলমান হারে। ভারসাম্য বিন্দু হচ্ছে একটা ব্যালেন্স পয়েন্টে তোমার আয় আর ব্যয়ের মাঝখানে একটা সমান পয়েন্ট ধরে তুমি যদি সেট করে ভারসাম্য বিন্দু। আর যখন ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে, এখন একটা পণ্য ইউজ করে ক্রেতার অনেক ভালো লাগতেছে বা অনেক খারাপ লাগতেছে, এই যে ক্রেতার যে একটা নিজের উপলব্ধি, এটা যদি বিবেচনা করে তুমি পণ্যের মূল্যটা সেট করো, তখন সেটা হবে হচ্ছে ভ্যালু ভিত্তিক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এম, ভ্যালু ভিত্তিক। দেখো অনেক দামি দামি প্রোডাক্ট আমরা যেগুলো দেখি, আমাদের একটা নর্মাল উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো বিভিন্ন ব্র্যান্ডের যে টি শার্ট গুলো আছে বা বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে, ঘড়ি আছে, সেগুলো কিন্তু বানাইতে খুব একটা খরচ হয় না, কিন্তু সেইগুলো আমরা ব্যবহার করে আরাম পাই, তাই না, আমাদের ভালো লাগে, এই জন্য কিন্তু তারা সেই জিনিসগুলোর দাম বেশি হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ক্রেতার উপলব্ধির হবে, ক্রেতার ভালো লাগলে দাম বেশি হবে, ক্রেতার খারাপ লাগলে বা ক্রেতা পছন্দ না করলে দাম কম হবে, তখন সেটা হবে হচ্ছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। 3 নম্বরটা চলো, মিল্কি ফুডস শিশুদের জন্য চাইল্ড ফিড নামের গরু দুধ আমদানি করে, প্রতিষ্ঠানটি ক্রেতাদের জ্ঞাতার্থে নমুনা বিতরণ, দেখছো ওই যে স্যাম্পল, আমরা যে বলছিলাম স্যাম্পল দেয় আগে, নমুনা বিতরণ করছে ও প্যাকেটে 10% বেশি দুধ প্রদান করছে। হ্যাঁ, মূল্য একটু বেশি হলো ক্রেতারা পণ্যটি ভোগ করে খুশি। দেখো তার কিন্তু দাম বেশি, দাম বেশি হইলেও সে প্যাকেট আবার কি করছে, 10% বাড়াই দিছে কিন্তু। হ্যাঁ, দাম বেশি রাখছে কিন্তু কি সেটাই কাস্টমাররা মাইন্ড করে নাই, যখনই দেখছে যে তারা 10% ফ্রি পাইতেছে, বেশি পাইতেছে, তারা কিন্তু খুশি হয়ে গেছে। দেখছো তারা কি করছে, পণ্যটা ভোগ করে খুশি হয়ে গেছে। তো এগুলো হচ্ছে চালাকি। হ্যাঁ, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল চালাকি করে আমাদের ভোক্তাদের সাথে, কনজিউমারদের সাথে। মিল্কি ফুডস কোন ধরনের প্রসারমূলক কার্যক্রম ব্যবহার করেছেন? তাহলে এটা কি হবে বলতো, তোমাদের থেকে অ্যান্সার নিব। মাহবুব আক্তার সিমি বলছে এম। আচ্ছা, তারপরে শিমু ইসলাম বলছে গ। আচ্ছা, গ মানে হচ্ছে এম। তারপরে তাবাসুম খানম, হাই ভাইয়া হাই। শিমু ইসলাম বলছে খ, এই যে বিক্রয় প্রসার। তাহলে 2টা অ্যান্সার পাওয়া গেল, তাই না? এখন বলো তো কোনটা হবে? বিজ্ঞাপন তো হবে না, তাই না, কারণ নমুনা বিতরণ তো আর বিজ্ঞাপন না। প্রচার, প্রচারও কিন্তু হবে না, কারণ প্রচার হচ্ছে এটা এমনি এমনি জনগণ করে দিবে তোমাকে। হ্যাঁ, তুমি করবা না এটা, জনগণ যখন ধরো তোমার একটা প্রোডাক্ট যখন খুব ভালো হবে, জনগণ যদি এটা সুনাম করে আরেকজনের কাছে নিজে নিজে টাকার বিনিময় ছাড়া, সেটা হয় হচ্ছে প্রচার। তারপরে এখানে এম যেন কে বললো, এম যে শিমু ইসলাম বলছো, প্রথমে গ বলছো, তারপর সিমিউ বলছো এম। এম হচ্ছে ব্যক্তিক বিক্রয়। ব্যক্তিক বিক্রয় কোনটা? ব্যক্তিক বিক্রয় হচ্ছে যখন একজন পার্সন নিজে গিয়ে তার পণ্যটা সম্পর্কে আরেকজনকে জানাবে, সেটা হচ্ছে ব্যক্তি, একজন ব্যক্তি থাকা লাগবে এখানে, একজন ব্যক্তির সরাসরি উপস্থিত থাকা লাগবে, সেটা হবে হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এখানে কিন্তু কোনো ব্যক্তি সরাসরি উপস্থিত নাই, আছে নাই কিন্তু কেউ, মিল্কি ফুডস এর মালিক কে বা কাকে দিয়ে করাইছে বা অ্যাডভার্টাইজে কে ছিল এটা আমরা কেউই জানি না, তার মানে এটা ব্যক্তিক বিক্রয় হবে না কিন্তু। তাহলে বাকি আছে কোনটা? বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার কোনটা বলতো, আমরা সামনে আসবো। বিক্রয় প্রসার হচ্ছে তুমি অল্প টাইমের ভিতরে তোমার বিক্রয়টা বাড়ানোর জন্য কিছু দেখা গেছে অ্যাগ্রেসিভ কোনো যদি কাজ করো তোমার বিক্রি বাড়ানোর জন্য, সেটাই হচ্ছে বিক্রয় প্রসার। ঠিক আছে, অনেকে অ্যান্সার দিছো এল। হ্যাঁ, এই তো বিক্রয় প্রসার। যারা এল অ্যান্সার দিছো তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। মাহবুব আক্তার সিমি পরে এল বলছো, অমিত শাহ এল বলছো, বার্ষা ঘোষ ওয়েলকাম, রুকসান আক্তার মিম ওয়েলকাম, 3 এল বলছো, শিমু ইসলাম আবার তুমি পরে এল বলছো, কিন্তু শুরুতে ওইটা গ বলছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা পারলাম। তারপরে আসো, এটা কয় নাম্বার ছিল? 3 নাম্বার। তারপর হচ্ছে 4 নাম্বার, মিস রিতা একজন ফ্যাশন ডিজাইনার, তিনি, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, ঠিক আছে, এগুলো সব বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডের প্রশ্ন, এগুলো ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন। মিস রিতা একজন ফ্যাশন ডিজাইনার, তিনি তার ডিজাইনকৃত পণ্য, তোমরা হয়তো এগুলো সলভ করছো, তারপর আমরা আবার একটু রিপিট করে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু কালকে পরীক্ষা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শন করেন একটি তার নিজের ডিজাইন করা পণ্য। হ্যাঁ, তিনি প্রতিটি পণ্যের মূল্যের উপরে 25% কম নিছে, মানে ডিসকাউন্ট দিছে।
ফলে তার সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে, সো ডিসকাউন্ট দেওয়ার কারণে তাড়াতাড়ি মালগুলো সেল হয়ে গেছে। মিস রিতা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছেন, বলো তো এটা কোনটা হবে তাড়াতাড়ি সবাই। চারের অ্যান্সার কি হইতে পারে, কে বলতে পারবা? এখানে এই যে 25%, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? 25% কিন্তু এটা ভেবে চিনতে বলো এটা কি হবে। 25%-এর কারণে এখানে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু। চারের অ্যান্সার কে বলতে পারবা? চারের অ্যান্সার মাহবুব আক্তার সিমি বলছে এন। আর কেউ চারের অ্যান্সার দিতে চাও? দেখো চারের অপশনগুলো কি আছে, আমরা অপশন টেস্ট করি। নমুনা মূল্য ছাড়, মূল্য ছাড়, হ্যাঁ এই কথাটা কিন্তু আমরা এখানে প্রমাণ পাইলাম যে এই যে 25% সে ডিসকাউন্ট দিচ্ছে এইটা আছে, কিন্তু নমুনা স্যাম্পল কি এখানে আছে না? এখানে কোনো স্যাম্পল নাই। প্রদর্শনীয় প্রিমিয়াম, হ্যাঁ প্রদর্শনী আছে, কিন্তু এখানে কি নাই, কোনো প্রিমিয়াম কোনো কথা বলা নেই। প্রদর্শনী ও উপহার, প্রদর্শনী আছে কিন্তু উপহার বলা নেই। প্রদর্শনীয় মূল্য ছাড়, এখানে প্রদর্শনীয় বলা আছে, মূল্য ছাড়ও বলা আছে, তার মানে এনটা হবে হচ্ছে কারেক্ট আনসার। ওকে, হ্যাঁ তারপরে রুকসান আক্তার মিম চারের কে বলছো? না ভাইয়া কে হবে না, কে হচ্ছে নমুনা ও মূল্য ছাড়। নমুনা স্যাম্পল এখানে বলা নেই, সে কোনো স্যাম্পল দেয় নাই, ঠিক আছে? যারা তার কাছে কিনতে সে কোনো স্যাম্পল দেয় নাই, নমুনা হবে না। বার্ষা ঘোষ বলছো এন, শিমু ইসলাম এন, হ্যাঁ এন অনেকেই বলছো, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। চল আমরা পরেরটা চলে যাই। 5 বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে কি বলে? বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা, আমি কিন্তু এটা একটু আগে বলছি, হ্যাঁ একটু আগে কিন্তু আমি এটার অ্যান্সার বলছি। আশা করি তোমরা পারবা 5-এর অ্যান্সার। তো এটা আমরা সময় নষ্ট না করি, বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে বলা হচ্ছে বিক্রয় প্রসার, তাই না? বিক্রয় প্রসার বলে, কারণ বিজ্ঞাপন হবে না, ব্যক্তিক বিক্রয় হবে না, গণসংযোগও হবে না। বিজ্ঞাপন অন্য জিনিস, বিজ্ঞাপন হচ্ছে টাকার বিনিময়ে যেটা করা হবে, একটা পণ্যের ডিটেলস যখন আমরা জানাবো সেটা হচ্ছে বিজ্ঞাপন। ব্যক্তিক বিক্রয় কোন একটা ব্যক্তির এখানে উপস্থিত থাকা লাগবে আমাদের প্রমোশনে। গণসংযোগ, গণসংযোগ হচ্ছে একজন ম্যাস কমিউনিকেশন যখন করবে একটা কোম্পানি, তার বাজারে যত তার মার্কেট আছে, মার্কেটের সবার সাথে যখন সে যোগাযোগ করবে সেটা গণসংযোগ। আর বিক্রয় প্রসার হচ্ছে স্বল্পমেয়াদী, অল্প সময়ের জন্য, মানে বাজারে একটা আলোড়ন তৈরি করার জন্য, উদ্দীপনা সৃষ্টির জন্য যদি কেউ কিছু করে সেটা হচ্ছে বিক্রয়। হ্যাঁ 5-এর এন। মুনতাসির শিহাব ওয়াচিং, ওয়েলকাম। মাহবুব আক্তার সিমি বলছে 5-এর এন, হ্যাঁ কারেক্ট। চলো পরে যাই। সিমি তো ভালোই অ্যান্সার দিচ্ছ আগে আগে, হ্যাঁ ভালোই। নিচের কোনটি বিজ্ঞাপনের কাজ? বিজ্ঞাপনের কাজ কি বলো তো, এটাও পারবো সবাই। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধি করা, নমুনা প্রদান করা, কমিউনিটি কার্যক্রম করা, নাকি অবহিত পরিচিত করা, তাই না? এটা আশা করি সবাই পারবা। 6-এর অ্যান্সার হচ্ছে অবহিত ও পরিচিত করা। হ্যাঁ বিজ্ঞাপনের কাজ কি? বিজ্ঞাপনের কাজ হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানানো, অবহিত করা, যে ভাই আমার এই প্রোডাক্টটা আছে, আমি এই প্রোডাক্টটা বাজারে নতুন নিয়ে আসছি বা আমার অনেকদিন ধরে আছে, তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করো, ঠিক আছে? প্ররোচিত করা মানে হচ্ছে প্রোডাক্টটা ব্যবহার করতে উদ্বুদ্ধ করা, যে আপনারা আমার প্রোডাক্টটা ব্যবহার করেন। শিমু ইসলাম বলছে 5-এর এন। 6 আছে আমরা, 6-এর এন। রুকসান আক্তার মিম 6-এর এন। মাহবুব আক্তার সিমি বলছে আবার 6-এর এন। এই তো সবাই পারতেছো, 6-এর এন, ঠিক আছে? তাহলে 6 আমরা বুঝলাম। আমরা 7-এ চলে যাই। নিচের কোনটি লোভনীয় পণ্য? এই লোভনীয় পণ্য তোমরা সবাই পারবা। লোভনীয় পণ্য কোনটা বলো? যে পণ্যটা দেখলেই সাথে সাথে কিনতে মন চায়, তাই না? এখানে আমরা কোনো চিন্তা ভাবনা করি না, দেখলেই খাইতে মন চায়, কিনতে মন চায়, তাই না? অনেক পণ্য আছে, এখানে কোনটা বলো তো? এখানে হচ্ছে আইসক্রিম, তাই না? তোমরা মেয়েরা খুব পছন্দ করো আইসক্রিম। আইসক্রিম দেখলেই খাইতে মন চায়। আইসক্রিম আছে, ফুচকা আছে, তাই না? এগুলো দেখলেই শুধু শুধু কি, মানে কোনো চিন্তা ভাবনা করা লাগে না যে খাবো কি খাবো না, খেয়েই ফেলি, তাই না? ঠিক আছে, এটা আমরা চলে গেলাম। লোভনীয় পণ্য হচ্ছে আইসক্রিম। বন্টনের অন্তর্ভুক্ত বিষয় হলো, বন্টনের অন্তর্ভুক্ত বিষয় কি বলতো? এখানে কোনটা হবে? বার্তা, প্রণালী, বিস্তৃতি, লজিস্টিক্স, এই তিনটার মধ্যে কোন কম্বিনেশনটা হবে? 7-এর কে? 7-এর কে অ্যান্সার দিছিল, তাই না? 7-এর কে অ্যান্সার ছিল, হ্যাঁ 7-এর কে অ্যান্সার ছিল। বন্টনের অন্তর্ভুক্ত বিষয় কোনটা বলো? বার্তা, প্রণালীর বিস্তৃতি, লজিস্টিক্স। 8। আচ্ছা শিমু ইসলাম বলছে ভাইয়া আমরা আনসার বলার পর আপনি আনসার বলে দিয়েন। আচ্ছা ওই দুইটা সহজ ছিল, হ্যাঁ এই জন্য আমি এখানে টাইম আর ওয়েস্ট করি নাই। এইটা দেখি তোমরা বলো আগে। 8-এর অ্যান্সার বলো আগে তোমরা। 8-এর এম, শিমু ইসলাম বলছে 8-এর এম। আচ্ছা এটা একজন বলছে।
শিমু ইসলাম বলছে বার্ষা ঘোষ, সাতের কে, হ্যাঁ সাতের কে কারেক্ট অ্যান্সার ছিল। আটের অ্যান্সার কোনটা হবে বলো দেখি, বর্ষা, বার্ষা না বর্ষা? মোসাম্মদ সোমা, হ্যাঁ সোমা, সোমা বলছে সাতের কে। সোমা অনেক লেট করে ফেলছো তো, আমরা 7 পার হয়ে 8-এ চলে আসছি। আটের অ্যান্সার দাও সবাই দ্রুত। বন্টনের অন্তর্ভুক্ত বিষয় হলো বার্তা প্রণালীর বিস্তৃতি, লজিস্টিক্স। আটের অ্যান্সার দ্রুত, আটের অ্যান্সার একজন দিছে মাত্র, দ্রুত। বার্তা, বার্তা মানে ডিসকাউন্ট তাই না? বার্তা মানে কি? বার্তা মানে হচ্ছে ডিসকাউন্ট, বার্তার ইংরেজি হচ্ছে ডিসকাউন্ট। এই বার্তার একটা বাংলা আছে, এটা হচ্ছে ছাড়। ডিসকাউন্ট বা ছাড়। প্রণালীর বিস্তৃতি, হ্যাঁ প্রণালীর বিস্তৃতি হচ্ছে তোমার বন্টন প্রণালীকে আরো বড় করা। লজিস্টিক্স, এই লজিস্টিক্স মানে কিন্তু লজেন্স না, হ্যাঁ এই যে লজিস্টিক্স। লজিস্টিক্স জিনিসটা অনেক বড়, বুঝছো? এটা সাপ্লাই চেনের একটা বিষয়। তো লজিস্টিক্স হচ্ছে তোমার পণ্যের একদম কাঁচামাল থেকে শুরু করে একদম পণ্য তোমার একদম কমপ্লিট করে বের করা পর্যন্ত তোমার যত যাতায়াত রিলেটেড, তোমার ওই যে ধরো তুমি ট্রাক দিয়ে যে মালগুলা আনবা পোর্ট থেকে, সেইগুলা পোর্টে ধর ট্রাকে মাল উঠানো নামানো, গুদামে রাখা, গুদাম থেকে বাইর করা, সবকিছু মিলে যে একটা সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে লজিস্টিক্স। তাহলে আমাদের কিন্তু বন্টনের ভিতরে কিন্তু ডিসকাউন্ট নেই। হ্যাঁ ডিসকাউন্ট হচ্ছে আমরা যখন প্রোডাক্ট সেল করতে যাই তখন, তার মানে ডিসকাউন্ট হচ্ছে এখানে বাদ। ডিসকাউন্ট ছাড়া আমাদের, দেখি অ্যান্সার কি দিছো আগে। আটের অ্যান্সার মাহবাক্তি সিমি দিছে এম, এমডি সাব্বির দিছো এন, এমডি সাব্বির এন দিছে। বর্ষা ঘোষ বলছে এম, না এন হবে না, এন হবে না, ঠিক আছে? আমাদের বার্তাটা এখানে অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে 2 আর 3, প্রণালীর বিস্তৃতি আর লজিস্টিক্স। হ্যাঁ যারা এম অ্যান্সার দিছো তাদেরটা হচ্ছে, তাদেরটা কারেক্ট, এম অ্যান্সার কারেক্ট হবে। প্রণালীর বিস্তৃতি আর হচ্ছে লজিস্টিক্স, এই দুইটা জিনিস আমাদের বন্টনের ভিতরে আছে, বার্তা আমাদের বন্টনের ভিতরে নেই। ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাই। নাফি ভারতের শিলিগুড়িতে অবস্থিত বিদ্যালয়ের ছাত্র, ক্লাসে প্রথম হওয়ায় বাবা তাকে একটি উন্নত মানের গিটার কিনে দিয়েছে। হ্যাঁ এখন সে শুধু গিটার বাজাবে। আচ্ছা তাহলে গিটার কোন ধরনের পণ্য বলতো? উন্নত মানের গিটার, হ্যাঁ নর্মাল ভাঙাচোরা গিটার না, তার দামি গিটার কিনে দিছে। তাহলে এটা কি হবে? শপিং হবে, জরুরি হবে, লোভনীয় হবে না অযাচিত হবে? বলতো কোনটা, কোনটা হবে কে বলতে পারবা? নাফি ভারতের যেখানেই হোক, সে এখানে মূল জিনিসটা হচ্ছে কি ওইগুলো দেখে লাভ নাই, উন্নত মানের গিটার, এই উন্নত মানের গিটারটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো তো এটা কোনটা হবে? এটা পারবা তোমরা, এটা সহজ আছে। উন্নত মানের গিটার বা দামি কোনো একটা জিনিস যদি আমরা কিনতে যাই তখন সেটা কোন পণ্য হয়? লোভনীয় হবে। লোভনীয় পণ্য কোনগুলা বলো তো? লোভনীয় পণ্য একটু আগে আমরা কিন্তু বলছি, যে পণ্যটা দেখলেই কিনতে মন চায়। তারপর আছে কি জরুরি পণ্য। জরুরি পণ্য হচ্ছে তোমার যে কোনো সময় হঠাৎ প্রয়োজন হইতে পারে, যেমন তোমার ঔষধ, তারপর তোমার বৃষ্টির সময় ছাতা, তাই না? এগুলো হচ্ছে জরুরি পণ্য, হঠাৎ করে প্রয়োজন হবে, তুমি আগে থেকে জানবা না। অযাচিত পণ্য, অযাচিত পণ্য হচ্ছে মার্কেটে অনেকদিন ধরে আছে বাট মানুষ এটা তেমন একটা কিনতে চায় না বা পছন্দ করে না। হ্যাঁ অযাচিত পণ্য আছে ধরো, ধরো জীবন বীমা যেটা বা ইন্স্যুরেন্স। তারপর আছে কাফনের কাপড়, তাই না? কাফনের কাপড় কিন্তু বাজার অনেক দিন ধরে আছে, হ্যাঁ শত শত বছর ধরে আছে, কিন্তু কেউ কিনতে চায় না, একদম মারা না গেলে, আর সে নিজেও কিনে না, আরেকজন কিনে দেয়, তাই না? আচ্ছা নয়ের অ্যান্সার অনেকে দিচ্ছ, নয়ের অ্যান্সার কে কি দিছে দেখি। নয়ের অ্যান্সার শিমু ইসলাম কে, রোকসান আক্তার মিম কে, সিমি কে, সোমা কে, এমডি সাব্বির এল। সাব্বির তো মানে আবারও ভুল অ্যান্সার দিছে। হ্যাঁ এই লোভনীয় কেমনে হয়? গিটার লোভনীয় না, গিটার লোভনীয় না। লোভনীয় মূলত বেশিরভাগ খাওয়ার জিনিস হয় বা বেলুন টেলুন এগুলো হইতে পারে, বাট গিটার এটা লোভনীয়র ভিতরে যায় না। ছেলেদের জন্য লোভনীয় হইতে পারে মাঝে মাঝে, সবার জন্য না। বর্ষা ঘোষ বলছো কে, হ্যাঁ এটা অ্যান্সার হচ্ছে কে, শপিং পণ্য, তাই না? শপিং পণ্য মানে কি? শপিং পণ্য হচ্ছে যে পণ্যটা আমরা প্ল্যান করে দোকানে কিনতে যাই, যেই জিনিসটা আমি কিনতে যাচ্ছি। ধর তুমি একটা টিভি কিনবা, হ্যাঁ একটা বড় একটা দামি টিভি কিনবা, তো তুমি তো এমন না যে তুমি মার্কেটে গেলা হঠাৎ করে তুমি টিভির দোকানে টিভি দেখলা, তুমি টিভি কিনে চলে নিয়ে আসলা, তাই না? এরকম না, আমরা বাসার থেকে প্ল্যান করে সে টিভিটা কিনতে যাই। বা এই যে সেই যে উন্নত মানের গিটার কিনতে গেছে, সে তো দোকানে গেছে, তাই না? সে কিন্তু বাসার থেকে এটা প্রিপারেশন নিয়ে গেছে যে হ্যাঁ আমি একটা গিটার কিনতে যাচ্ছি। এরকম ধর তুমি একটা মোবাইল যদি হয়, এটা ধরো তুমি আইফোন কিনতে যাচ্ছ, তা তুমি কিন্তু এমন হবে না তুমি বসুন্ধরা মার্কেটে গেলা, মানে অত বড় লোক আমরা না যে বসুন্ধরা মার্কেটে গেলাম, একটা আইফোন পছন্দ হয়ে গেল, মানে চোখের সামনে পড়লো, লোভ লাগলো, আমরা কিনে ফেললাম, তাই না? আমরা বাসা থেকে প্ল্যান করে টাকা পয়সা সাথে নিয়েই যাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের শপিং পণ্য। ওকে, তারপর 9 এর পরে আসা হচ্ছে 10,
পরিবারের জীবন চক্রের উপর ভিত্তি করে বাজার বিভক্ত করলে কোন বাজার বিভক্তিকরণের অন্তর্গত? এটা হচ্ছে বাজার বিভক্তিকরণ থেকে প্রশ্ন আসছে। এটা বলতো ভৌগোলিক হবে, মনস্তাত্ত্বিক, নাকি আচরণিক, নাকি জনসংখ্যা বিষয়ক? এখানে মূল জিনিসটা হচ্ছে পরিবারের জীবন চক্র। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে তুমি বলবা, বলতো এটা কোনটা হবে? 10-এর অ্যান্সার কি হবে তাড়াতাড়ি? অক্ষয় দাস বলছে 9-এর কে। হ্যাঁ, 9-এর কে কারেক্ট অ্যান্সার ছিল। তারপরে 10-এর অ্যান্সার কে দিবা বলো, দ্রুত 10-এর অ্যান্সার দাও। আর তোমরা কে কোন কলেজের এটা একটু মেনশন করে দাও তো। এই যে সিমি আছো, অক্ষয় দাস আছো, বর্ষা আছো, সোমা আছো, তোমাদের কলেজের নামগুলো একটু দাও। শিমু ইসলাম বলছে 10-এর এটা কি এল? আচ্ছা হ্যাঁ, এটা কে? শিমু বলছে 10-এর এল। আর কেউ? আমার এখানে একটু লেটে আসে হ্যাঁ কমেন্ট, তোমরা কিছু মনে করো না। অক্ষয় দাসও বলছে 10-এর এল, 2জন বলছে। আর কেউ বলবা 10-এর অ্যান্সার? আমাদের সাথে আছে অনেকেই। মাহবাক্তে সিমিও বলছে 10-এর এল। আচ্ছা, এটা সবাই পারতেছে তাই না? 10-এর এল জনসংখ্যা বিষয়কের ভিতরে হচ্ছে পরিবারের জীবনচক্র আছে। হ্যাঁ, এটা ভৌগোলিকের ভিতরে। ভৌগোলিক হচ্ছে ওই মাটি, ভূমি, জমি, গাছপালা, নদ নদী, এইগুলোর উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি। মনস্তাত্ত্বিক হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপারগুলোর ভিতরে যদি আমরা ভাগ করি। আর আচরণ হচ্ছে মানুষের পার্সোনালিটি। একজন ব্যক্তির বিভিন্ন আছে না, যেমন রাগী মানুষ আছে, নরম মানুষ আছে। তুমি যদি রাগী মানুষের জন্য একটা প্রোডাক্ট বানাও, সেটার জন্য তোমার কিন্তু আগে ভাগ করে নিতে হবে যে রাগী মানুষ কারা। বা তুমি যদি নরম সফট ভদ্র মানুষের জন্য প্রোডাক্ট বানাও, আছে কিন্তু এরকম প্রোডাক্ট আছে। যাই হোক, কিন্তু আমরা এখানে পরিবারের জীবন চক্রের মধ্যে ভাগ করতেছি, সেটা তাহলে আমাদের জনসংখ্যা বিষয়কের ভিতরে যাবে। ওকে, আচ্ছা, এখানে কলেজের নামগুলো বলতেছো, থ্যাংক ইউ। অক্ষয় দাস বলছে গভর্নমেন্ট তোলারাম কলেজ। শিমু ইসলাম বলছে আমি সিলেট হবিগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজে। সিমি বলতেছে আমি নরসিংদী গভর্নমেন্ট কলেজ থেকে ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একসাথে ক্লাস করতেছি। ওকে, এবার আসো। আমার কলেজের নাম বলে দিই। আমার কলেজের নাম হচ্ছে ঢাকা কমার্স কলেজ। আমি ঢাকা কমার্স কলেজ থেকে 2018 সালে এইচএসসি দিছি। হ্যাঁ, জানি না তখন তোমরা কোন ক্লাসে ছিল। ডিসিসি, হ্যাঁ, ঢাকা কমার্স কলেজকে আমি 2018 সালে এইচএসসি দিছি। তারপর আমি ডিইউতে 2018 সালে চান্স পাইছি। তারপরে বিবিএ কমপ্লিট করলাম, তারপরে এমবিএও শেষ করলাম। ঠিক আছে, সব শেষ, পড়াশোনা শেষ। যাই হোক, তাহলে আমরা পরেরটাই চলে যাই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে চলে যাই। আগেরটা শেষ ছিল আমাদের। হ্যাঁ, শেষ। ভারসাম্য বিন্দু কি? ভারসাম্য বিন্দু হচ্ছে, বলতো ভারসাম্য বিন্দুকে আমরা ইংলিশে কি বলি? কে পারবা? আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, প্রথমটা আমি বলে দিই। এটাকে বলি আমরা হচ্ছে বিইপি। এটা যাদের ফিনান্স আছে তারা খুব ভালো করে পারো। আচ্ছা, এখানে ইমাদ শাহজি বলছে ভাইয়া কয় আওয়ার পড়লে ডিউতে চান্স পাওয়া পসিবল? এটা আসলে আওয়ারের উপর ভিত্তি করবে না। এটা আসলে তোমার নিজের ব্রেন কত দ্রুত পড়া ক্যাপচার করতে পারে এবং পড়া মনে রাখতে পারে। হ্যাঁ, দুইটাই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পড়া দেখলে তাড়াতাড়ি বুঝতে পারা, আরেকটা হচ্ছে সেই বুঝতে পারা পড়াগুলো যখন তোমার প্রয়োজন হবে তখন সেগুলো ব্রেন থেকে বের করতে পারা। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে অনেক পড়া বুঝেও কিন্তু পরীক্ষার হলে তার মাথা থেকে পড়া বের হয় না। হ্যাঁ, তো এটা হবে না, দুইটাই লাগবে। পড়া ভালো করে বুঝতে হবে এবং প্রয়োজন মতো যখন সময় হবে তোমার পরীক্ষাগুলোতে, তখন পড়াগুলো বাইরেও করার অ্যাবিলিটি থাকতে হবে, তাইলে তুমি পারবা। হ্যাঁ, আর মোটামুটি একটা মিনিমাম আর তো পড়তে পারে। একবারে না পড়লেও ডিউতে চান্স হবে না, আবার খুব বেশি পড়লেও হবে না। মোটামুটি এভারেজ একটা টাইম মেনটেন করতে হবে, যেটা তুমি প্রতিদিন পড়তে পারবা। তুমি যদি প্রতিদিন 5 ঘন্টা পড়তে পারো, 5 ঘন্টাই এনাফ, কিন্তু এটা প্রতিদিন পড়তে হবে। একদিন 1 ঘন্টা, আরেকদিন 10 ঘন্টা এভাবে পড়লে হবে না। ঠিক আছে, আচ্ছা। বর্ষা ঘোষ বলছে নোয়াপাড়া গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, পাবেল আহমেদ বলছে জে রহমান কলেজ। ওকে, থ্যাংক ইউ। অক্ষয় দাস বলছে 11 কে সবাই অ্যান্সার দিচ্ছে। ভারসাম্য বিন্দু কি? যে বিন্দুতে আয় ব্যয় সমান, তাই না? যে বিন্দুতে আয় ব্যয়। মিসের সময় বলছে পান্টি ডিগ্রি কলেজ। আচ্ছা ঠিক আছে, সময় বলছে 11 কে। দেখো 11 কেই হবে, তাই না? বিইপির ফুল মিনিং কি বলতো? ব্রেক ইভেন পয়েন্ট, তাই না? ব্রেক ইভেন পয়েন্টটা তোমরা পড়ছো না, মনে আছে? এই যে ব্রেক ইভেন পয়েন্টটা হয়েছে এই যে এরকম। এটা হচ্ছে স্থায়ী ব্যয়ের দাগ থাকে, এটা হচ্ছে ব্যয় রেখা, এটা হচ্ছে আয় রেখা। ব্যয় রেখার আয় রেখা যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের কি ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি। এখানে আয় আর ব্যয় কি হয়? সমান হয়। আয় আর ব্যয় সমান হওয়ার আগ পর্যন্ত আমরা হচ্ছে ক্ষতিতে থাকি, আর আয় আর ব্যয় সমান হওয়ার পরে হচ্ছে আমরা লাভের দিকে থাকি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে
অ্যান্সার কোনটা হবে? কে হবে। ভারসাম্য বিন্দু কি? যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়। তারপর আসো প্রমিতকরণ কি। হ্যাঁ, প্রমিতকরণ কি? মান নিয়ন্ত্রণ, মান নির্দিষ্টকরণ, পণ্যের মূল্য নির্ধারণ, নাকি পণ্য বিভক্তিকরণ? বলো তো 12 অ্যান্সার বলো তো সবাই, সবাই 12 অ্যান্সারটা বলো, 12 অ্যান্সারটা দেখতে চাই। বারোর অ্যান্সার কি হবে দ্রুত? অক্ষয় দাস বলছে 2018 সালে ক্লাস 6-এ পড়ো। হ্যাঁ, আমি 2018 সালে ইন্টার পরীক্ষা দিয়ে ভার্সিটি চান্স পেয়েছি, তোমরাও পাবা ইনশাল্লাহ। আচ্ছা, প্রমিতকরণ কি? 12L, 12L, এই তো সাবাস। শিমু ইসলাম বলছে 12L। শিমু ইসলাম তো মনে হয় যে A+ পেয়ে গেছে, নাকি পেয়ে যাবে ইনশাল্লাহ। সিমিও বলছে 12L। হ্যাঁ, ওরা খুব ভালো পারতেছে সবগুলাই। তারপরে আর কে আছো? 12 অ্যান্সার দ্রুত, দ্রুত 12 অ্যান্সার দাও। এখানে আমাদের দুইটা জিনিস আছে না, তাই না? একটা প্রমিতকরণ আর একটা হচ্ছে পর্যায়িতকরণ, মনে আছে? এই দুইটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, দেখছো? এগুলো থেকে বোর্ডে হয় খ নাম্বারেও আসতে পারে বা এরকম এমসিকিউ আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। প্রমিতকরণ আর পর্যায়িতকরণ দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। প্রমিতকরণ হচ্ছে আমাদের এই অক্ষয় দাস বলছে 12K, না কে হবে না, এল হবে, ঠিক আছে? এলই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রমিতকরণ হচ্ছে মান নির্দিষ্টকরণ। আগে হচ্ছে তোমার একটা পণ্য যে তোমার আছে, পণ্যটা আগে তোমার মানটা নির্দিষ্ট করতে হবে। ধরো তুমি আমের ব্যবসা করো, হ্যাঁ, অনেক আছে না যে রাজশাহী চাঁপাইগঞ্জের এদিকে, এদিকে কি তোমরা আছো কেউ? উত্তরবঙ্গের কেউ থাকলে একটু বইলো, হাত তুলো। তো উত্তরবঙ্গে যারা আছে তাদের কিন্তু আম খুব ভালো হয়, তাই না? তা আমের ব্যবসা করে অনেকে। তা আমের ভিতর কিন্তু অনেক কোয়ালিটি আছে, ভালো আছে, খারাপ আছে, অনেক মানে জাতও আছে, অনেক আলাদা আলাদা। ফজলি আছে, তারপরে ওই ল্যাংড়া আম আছে, হাড়িভাঙা আম আছে, কত নাম, তাই না? কত জাত। তো আমের যে একটা মান আছে, আগে তোমার মানটা নির্দিষ্ট করতে হবে, যে এটা ভালো আম, এটা খারাপ আম, এটা বেশি দামের আম, এটা কম দামের আম। বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট যে তোমার মান আছে, আগে তোমার মানটা নির্দিষ্ট করতে হবে। মান নির্দিষ্ট করাকে আমরা বলবো হচ্ছে প্রমিতকরণ। আর মান নির্দিষ্ট করার পরে সেইগুলো মান অনুযায়ী আমরা বিভিন্ন ভাগে আলাদা আলাদা করে যখন আমরা ভাগ করে ফেলবো, সেই ভাগ করাটা হচ্ছে হচ্ছে পর্যায়িতকরণ। মনে থাকবে? তাইলে আমরা পণ্যের মান অনুযায়ী মান নির্দিষ্ট করা হচ্ছে প্রমিতকরণ, আর সেই মান নির্দিষ্ট করার পরে সেই মান অনুযায়ী ভাগ করাটা হচ্ছে পর্যায়িতকরণ। মনে থাকবে সবার? এটা সবাই পারো, তারপরে বলে দিলাম। ইমাদ শাহজি বলছে 12L। হ্যাঁ, 12 অ্যান্সার এল হবে। যারা 12 অ্যান্সার এল বলছো তোমরা কারেক্ট। পূর্ণতা শাহ, ওয়েলকাম। 12 অ্যান্সার এল হবে, থ্যাংক ইউ। তারপরে বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ কাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে বলো তো? আমরা আসলে ভাগটা করি কাকে করি? আমরা যখন বাজার বিভক্ত করি মার্কেট সেগমেন্টেশন বলা হয় এটাকে। হ্যাঁ, মার্কেট সেগমেন্টেশন। সেগমেন্টেশন মানে হচ্ছে ভাগ করা, এক একটা সেগমেন্টে সেগমেন্টে আলাদা আলাদা করা। মার্কেট সেগমেন্টেশন বা বাজার বিভক্তিকরণ কাকে আসলে সেগমেন্ট করে? এখানে পণ্যকে ভাগ করে, বন্টনপ্রণালীকে ভাগ করে, ক্রেতাদেরকে ভাগ করে, না বিক্রেতাদেরকে ভাগ করে? বলো তো, এটা একটু মাথায় বুদ্ধি খাটাইলেই পারবা। শিমু ইসলাম বলছে 13M। আচ্ছা, 13M বলছে একজন। দেখি আর কেউ কি বলে। আমাদের সাথে যারা কানেক্ট আছো সবাই অ্যান্সার করে দাও। বর্ষা ঘোষ বলছে 13M। 13M, 13M বলতেছে অনেকেই। তাড়াতাড়ি দ্রুত, আমরা আগে যাব। আচ্ছা যাক, আমরা এখন আর বেশিক্ষণ ইয়া করবো না, একটা এমসি করতে। পূর্ণতা সাহা বলছো এম, ঠিক আছে। 13 সবাই এম বলতেছো, ঠিক আছে। কারণ দেখো, আমরা বাজারটা আসলে ভাগ করি ক্রেতাদেরকে। হ্যাঁ, আমাদের কিন্তু মার্কেটে শত শত রকমের ক্রেতা আছে, কিন্তু সব ক্রেতা কিন্তু আমার জন্য প্রয়োজন না, তাই না? আমার পণ্যটার জন্য কোন ধরনের ক্রেতা প্রয়োজন সেটা আমি আগে ভাগ করে ফেলবো। আমি তখন আমার শুধুমাত্র ওই ক্রেতার কাছেই আমি আমার প্রচারণাটা চালাবো, ঠিক আছে? এই জন্য আমাদেরকে বাজার ভাগ করতে হয়। যারা আমাদের ক্রেতা আছে তাদেরকে, আমরা বিক্রেতাদেরকেও ভাগ করি না, আমরা বন্টন প্রণালীকেও ভাগ করি না, পণ্যকে আমরা ভাগ করি না, আমরা ভাগ করে হচ্ছে ক্রেতাদেরকে যখন আমরা মার্কেট সেগমেন্টেশন করি। মনে থাকবে সবার? তার পরেরটা চলে যাই। মৌখিকরণ। মৌখিকরণের গুরুত্ব হলো, মৌখিকরণ কি বলতো? মোরক মানে হচ্ছে প্যাকেট, তাই না? প্যাকেজিং, প্যাকেজিং। তোমরা ইংলিশ নামগুলো জানতে পারো, এগুলো জানলে ভবিষ্যতে লাভ আছে। কারণ অ্যাডমিশনে দেখা যায় কি, অ্যাডমিশনে দেখা যায় অনেক সময় এমন এমন কঠিন বাংলা থাকে, বাংলা দিয়ে বোঝা যায় না, কিন্তু ইংলিশ কোশ্চেনটা যে পাশে থাকে, ইংলিশ কোশ্চেনটা অনেক সময় পাশে পড়লেও খুব সহজে বোঝা যায়। এই জন্য আমরা যদি শর্ট শর্ট ইংরেজি টার্মগুলো মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। 14
তাহলে বলতো প্যাকেজিং করলে আমাদের আসলে সুবিধাটা কি? আমাদের প্যাকেজিং করা কি অবহিত করার জন্য, নাকি গুণগত মান রক্ষা করার জন্য, না মান নির্ধারণের জন্য, না বিক্রয় বৃদ্ধি করার জন্য? আমরা আসলে প্যাকেজিংটা করি কেন বলতো? শিমু ইসলাম বলছে 14M। আচ্ছা শিমু ইসলাম দেখছো সবগুলো আগে আগে ফার্স্ট বলে দিচ্ছে, খুব ভালো। মিম বলছে 14M। পূর্ণতা দাস, পূর্ণতা সাহা এম। নাজমুল খান ওয়েলকাম, ও বলছে 14M। সিমি বলছে 14M। অক্ষয় দাস বলছে 14M। সাবাস, সবাই 14M বলতেছে। 14M ই হবে আমাদের অ্যান্সার। গুণগত মান রক্ষা। আমরা যখন একটা পণ্যকে একটা প্যাকেটের ভিতর ঢুকাই রাখি, এটা যতই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, এটা কোনো ক্ষতি হয় না, তাই না? ভালো মতো প্যাকেজিং করা হয় আসলে এটা গুণগত মান রক্ষা করার জন্য। আমরা যে চিপসের প্যাকেট খায়া খালি শুধু কোম্পানিকে বদনাম করি যে এত বড় চিপসের প্যাকেট বাতাস দিয়ে ভরে রাখছে, আসলে কিন্তু বাতাস দিয়ে ভরে রাখার কারণ আছে। ওটা নর্মাল বাতাস না, ওটার ভিতরে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডে কি হয়, এই চিপস গুলা মচমচা থাকে। তুমি নিজেই দেখবা চিপসটা কিন্তু বাইরে করে একটু রাখা দিবা 10 মিনিট, এটা পোতায় যাবে, তাই না? তখন কি পোতানোটা চিপস খাইতে ভালো লাগে? ওটার ভিতরে এই জন্য পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ভরে দেওয়া হয়, যাতে তুমি এটা 1 মাস 2 মাস 3 মাস পরে যদি চিপসটাও কিনো ওটা মচমচা থাকে। বুঝতে পারছো? এখন থেকে আর কোম্পানির কেউ গালাগালি করে না। যত বড় চিপসের প্যাকেট তত বেশি কার্বন ডাইঅক্সাইড মানে বাতাস থাকবে, চিপস থাকবে সামান্য। বুঝতে পারছো? তাইলে এই জন্য আমাদের মূল প্যাকেজিং এর মূল আমাদের গুরুত্বটাই থাকবে হচ্ছে এটা যাতে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে, গুণগত মান রক্ষা হয়। তারপরে মিস রাকা 15 নম্বর, মিস রাকা বাগান থেকে, এই আসলে কোম্পানির কেউ গালাগালি করে না। মিস রাকা বাগান থেকে বাছাইকৃত উন্নত জাতের লিচু নিজস্ব পিকআপের মাধ্যমে অভিজাত শপিং সেন্টারে পৌঁছে দেন। দেখছি এখানে মূল পয়েন্টটা কি, এই যে নিজের পিকআপ আছে, দেখছেন নিজের পিকআপ দিয়ে সে অভিজাত শপিং সেন্টারে পৌঁছে দেয়। তাহলে সে আসলে কোন কাজটা করে? এটা তোমরা সবাই পারবা, তাই না? পিকআপ দিয়ে যেহেতু পৌঁছে দেয় সেটা হচ্ছে পরিবহন। ওকে, তাহলে আমরা 15 নম্বরে পরে চলে যাই। 16 নম্বর, 15 নম্বর সব বুঝছো আশা করি। কার্যকর বাজার বিভক্তিকরণে বিবেচ্য বিষয় হলো, এটা তোমরা অ্যান্সার দাও। পরিমাপ যোগ্যতা হবে, বিশ্বাসযোগ্যতা হবে, না প্রবেশ যোগ্যতা হবে? বলো। কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় এটা কি হবে বলো? 16 অ্যান্সার দাও। 16 অ্যান্সার কি হবে? 15 অ্যান্সার এল দিছিলা, হ্যাঁ এলই হবে। 16 অ্যান্সার কি হবে? এই 15 অ্যান্সার কে দিছো কে? 15 এল হবে, হ্যাঁ 15 কে বলো না, 16 এল। 16 সবাই এল, হ্যাঁ 15 এল হবে। এল না তো, হ্যাঁ 15 কি ছিল? 15 এলই ছিল, হ্যাঁ। 16 অ্যান্সার কি হবে? 16 অ্যান্সার সবাই এল দিচ্ছ, হ্যাঁ। এই 25 অ্যান্সার কই থেকে পাইলা? সব আমি তো 25 যাইই নেই এখনো, আমি 16তে আছি মাত্র। আচ্ছা এল, এল মানে হচ্ছে 1 ও 3, তাই না? এল মানে হচ্ছে 1 ও 3। তো যারা 16 এল অ্যান্সার দিচ্ছে তাদের সবটা কারেক্ট হয়েছে। দেখো পরিমাপ যোগ্যতা আর হচ্ছে প্রবেশ যোগ্যতা, এই দুইটার যোগ্যতার ভিত্তিতে কিন্তু আমরা আসলে বাজারটা ভাগ করি, বিভক্তি করি। এই বিশ্বাসযোগ্যতা কিন্তু আমাদের নাই, হ্যাঁ আমাদের বইও নেই, কারণ আমরা বিশ্বাসের উপরে তো ব্যবসা মানে ভাগ করি না। বিশ্বাসের উপর ব্যবসা করি ঠিক আছে, কিন্তু বাজার বিশ্বাসের উপরে ভাগ করি না। বাজার হচ্ছে আমরা যখন একটা মার্কেট সেগমেন্টেশন করা হয় অনেক ডেটা নিয়ে কিন্তু সেগমেন্টেশন করা হয়। আগে বাজার থেকে ডেটা কালেকশন করা হয়, তারপরে সেই ডেটাগুলো অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন সূত্র আছে, সফটওয়্যার আছে, বড় বড় কোম্পানিগুলা এইসব সূত্র সফটওয়্যার ফর্মুলা ইউজ করে তারপর কিন্তু মার্কেটটা সেগমেন্টেশন করা হয়। হ্যাঁ, তারপর প্রবেশ যোগ্যতা, আমি মার্কেটে ঢুকতে পারবো কিনা, এন্ট্রি ব্যারিয়ার কি কি আছে, এগুলো আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। আমরা তো অনার্সে এগুলো নিয়ে সব পড়াশোনা করি আগে, এগুলো অনেক ডিটেলস পড়াশোনা। হ্যাঁ, আমরা তো ইন্টারের বই জাস্ট অল্প একটু দিয়ে রাখছে। দেখো, আর আমি কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে, হ্যাঁ অনেকে হয়তো জানো না, মার্কেটিং থেকে আমি বিবিএমবিএ করছি ঢাকা ইউনিভার্সিটি এফবিএস বিজনেস ফ্যাকাল্টি থেকে। তাহলে কার্যকর বাজার বিভক্তিকরণ হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার, পরিমাপ যোগ্যতা আর হচ্ছে প্রবেশ যোগ্যতা, মানে এখানে অ্যান্সার হচ্ছে এল নাম্বারটা। ওকে, ঠিক আছে, পরেরটা আমরা যাই। কারা ভোক্তা বাজারের সদস্য? ভোক্তা বাজার মানে কি বলতো? যারা একদম লাস্ট পণ্যটা ভোগ করে, তাহলে কারা হবে বলতো? এটা তোমরা পারবা, তাই না? এটা চূড়ান্ত ভোক্তারা। ভোক্তা বাজারের সদস্য হচ্ছে চূড়ান্ত ভোক্তারা, একদম লাস্টে যারা প্রোডাক্টটা কনজিউম করে, যারা একদম খায়, মানে শেষ করে দেয় প্রোডাক্টটা ব্যবহার করে, সে তারাই হচ্ছে ভোক্তা বাজারের মানে কাস্টমার। তাহলে এটা হচ্ছে চূড়ান্ত ভোক্তারা, 17 নম্বর। তারপর হচ্ছে 18 নম্বর, আধুনিক বিপণনের জনক কে? আধুনিক বিপণনের জনক কে? এটা পারবা না তোমরা? পারা উচিত।
17n, 17n, 17 তো পার হয়ে গেছি। 17 কি ছিল? এনই ছিল। আসো 18, আধুনিক বিপণনের জনক। 18, 18 দ্রুত। পূর্ণতা সাহা এন, মাহবুব আক্তার সিমি এন, রুকসান করিম। হ্যাঁ, তোমরা সবার পারছো 17 নম্বর। শিমু ইসলাম আবারও সবার আগে অ্যান্সার দিছে। 18n, বর্ষা ঘোষ। 17, এই 18 নম্বরে আছি। 17 নাজমুল। ও আচ্ছা, সবাই 17 অ্যান্সার দিচ্ছে এখন। এত স্লো হয়ে গেল নেটটা। রুকসান আক্তার মিম 18n, নাজমুল খান 18n, সাবাস। ফিলিপ কটলার। ফিলিপ, এই তোমরা আজকে সবাই গুগলে ফিলিপ কটলার লিখে সার্চ দিবা। হ্যাঁ, দেখবা টাকলা একটা সাদা ফর্সা একটা মানুষকে দেখতে পাবে। হ্যাঁ, এই ফিলিপ কটলার হচ্ছে আমাদের আধুনিক বিপণনের জনক। আমরা যে মার্কেটিং বই পড়ি না, তোমাদের কলেজের টিচাররা যেগুলো লিখছে বা আমরা যেগুলো লিখছি, এগুলো আসলে সব এই ফিলিপ কটলারের যে বই আছে, প্রিন্সিপালস অফ মার্কেটিং। হ্যাঁ, এই লোক এই প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটা লিখছে। এই প্রিন্সিপালস অফ মার্কেটিং বইটারই কি ওই কপি কইরা বাংলা ট্রান্সলেট করে কি তারা নিজেরা বই লিখে ফেলছে। হ্যাঁ, এটা সবাই। আমিও যে বই পড়ছি কলেজে, বা তোমরা এখন যে বই পড়তেছো কলেজে, এই ফিলিপ কটলার দাদার ওই ইংরেজি বইটারে কপি করে জাস্ট তারা বাজারে বিক্রি করতেছে, বুঝছো? তাহলে আমাদের আধুনিক মার্কেটিং এর জনক হচ্ছে কে? এই কটলার দাদা। টাকলা একটা লোক, ছাদে মাল নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে 18 গেল। ক্রেতা সন্তুষ্টি কি? ক্রেতা সন্তুষ্টি বলো তো। কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন, পণ্য হতে প্রাপ্ত সুবিধা, আনন্দ, হতাশার অনুভূতি, লাভজনক বিক্রয় সম্পাদন, নাকি ক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন? কোনটা হবে বলো তো? কোনটা হবে? ক্রেতা সন্তুষ্টি কি? কাস্টমার স্যাটিসফ্যাকশন। 19-এর এল, শিমু ইসলাম বলছে 19-এর এল, সাবাস। আর কেউ? মাহবুব আক্তার সিমি এল। আর কেউ? আর কে অ্যান্সার দিবে? বর্ষা ঘোষ 19-এর এল। হ্যাঁ, তোমরা যারা সবাই এল অ্যান্সার দিচ্ছ সবারটা কারেক্ট। ক্রেতা সন্তুষ্টি হচ্ছে একটা কাস্টমার যখন একটা পণ্য পারচেস করে, কিনে সেটা ব্যবহার করে, তখন তার ভিতরে যে একটা আনন্দ তৈরি হয় বা তার ভিতরে একটা হতাশাও তৈরি হতে পারে, তাই না? পণ্যটা যদি ভালো না হয়, পণ্যটা যদি তার আশার পূরণ করতে না পারে, তখন তো তার হতাশাও তৈরি হবে, তাই না? এখন আমি একটা পণ্য কিনে আনলাম, ওই যে চিপসের প্যাকেট কিনে আনলাম এত বড়, ভিতরে চিপস দিছি একটুখানি, তাই না? আমার ভিতরে একটা হতাশা তৈরি হয়। এর যে কোনো প্রোডাক্ট তোমার যদি ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, এই যে তোমার যে ভালো লাগা খারাপ লাগা, এটাই হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি। পণ্যটা যদি ভালো হয় তাহলে সন্তুষ্টি বেশি হবে, আর যদি পণ্যটা খারাপ হয় তাহলে হতাশা দিয়া তোমার সন্তুষ্টি একবারে জিরো হয়ে যাবে। ওকে, তাহলে 19-এর এল, 1900 সবাই পারছো, থ্যাংক ইউ। তারপর আসে 20 নাম্বার। বিপণনের ক্রমবিকাশের কোন যুগে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত? ইন্টারনেট কোন যুগের বলতো? বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, নাকি সামাজিক যোগাযোগ? বলতো এটা কোনটা হবে? 20 নাম্বার। 20-এর অ্যান্সার কি হবে দেখি, বলো সবাই দ্রুত। 20-এর অ্যান্সার দিয়ে দাও। বিক্রয়, বিপণন, সামাজিক বিপণন, সামাজিক যোগাযোগ। সবাই 20-এর এন। সিমি বলছে 20-এর এন, শিমু ইসলাম বলছে 20-এর এন, পূর্ণতা সাহা 20-এর এন, সবাই 20-এর এন, তাই না? হ্যাঁ, সামাজিক যোগাযোগ। আমাদের সামাজিক যোগাযোগের যে যুগটা, এই সামাজিক যোগাযোগের যুগে কিন্তু আমাদের ইন্টারনেট, কম্পিউটার, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সামাজিক বিপণনের যুগেই আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, 20 নম্বর। তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে আমাদের প্রচারণা। কিসের প্রচারণা? আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0, তাই না? আমাদের এই ব্যাচে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তোমরাও আশা করতেছি যে ভর্তি হয়ে যাবা। কোর্স ফি কিন্তু বেশি রাখা হয় নাই, অনলাইনে মাত্র 2,999 টাকা। ওকে, 2,999 টাকায় তোমরা পুরো অ্যাডমিশনের কোর্স পেয়ে যাবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত না, সবগুলা প্রাইভেট ইউনিভার্সিটি, সবগুলা পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হওয়া পর্যন্তই আমাদের কোর্সটা রানিং থাকবে। এবং এটার সাথে তোমাদের যে বইগুলা, এই যতগুলো আমাদের 5টা বই লাগে না অ্যাডমিশনে, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অথবা মার্কেটিং, 5টা বই কিন্তু একদম ফ্রি পেয়ে যাবা, টি শার্টও পেয়ে যাবা। আর কোর্স তো আছেই। আর বাংলা, ইংলিশ সব ভালো ভালো টিচাররা ক্লাস নেবে, আনিস ভাই ক্লাস নিচ্ছে, বাপি ক্লাস নিচ্ছে, তাই না? তো আশা করতেছি সবাই ভর্তি হয়ে যাবা খুব দ্রুত, বেশি সময় নাই, অফার চলতেছে, অফারটা জানি না আর কয়দিন থাকবে,
হয়তো খুবই অল্প সময়ের জন্য আছে। তো আশা করতেছি সবাই ভর্তি হয়ে যাবে, আর তোমাদের পরীক্ষার পরেই কিন্তু আমরা কোর্স শুরু করে দিব। হ্যাঁ, প্রতি সপ্তাহে একাধিক ক্লাস, অনেকগুলো আমাদের কমার্সের জন্য 5টা ক্লাস, 5টা এক্সাম, উইকলি এক্সাম থাকে, মান্থলি এক্সাম থাকে, লাস্টে কিন্তু আবার কি হবে 20টা ফুল একদম মডেল টেস্ট। আমরা ইউনিভার্সিটি যেভাবে পরীক্ষা দিব, হ্যাঁ, সি ইউনিটের জন্য একবারে হুবহু সেম ভাবে 20টা ফুল মডেল টেস্ট থাকবে। দেখো তুমি মডেল টেস্ট গুলোতে তুমি যদি অংশগ্রহণ করো, ধরো 1000 স্টুডেন্টের মধ্যে, তাহলে কিন্তু তোমার নিজের একটা কি তুমি একটা বুঝতে পারবে যে আসলে তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে। তুমি যদি 1000 স্টুডেন্টের ভিতরে ধরো তুমি যদি টপ 20-তে জায়গা নিতে পারো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে না, তুমি অ্যাডমিশনে মোটামুটি উপরের দিকে থাকতে পারবা। তুমি যদি 1000 জনের ভিতরে টপ 100-এ থাকতে পারো, তাও বুঝতে পারো যে না, তোমার প্রিপারেশন মোটামুটি ভালো হয়েছে, তাই না? তো ওই পরীক্ষাগুলো যদি তোমরা ভালো করো, তাহলে কিন্তু তোমরা আসলে বুঝতে পারবা যে তোমাদের প্রিপারেশনটা আসলে কেমন। যাই হোক, আমরা সামনে যাই। 21 নম্বরে কি আছে দেখো। 21 নম্বর আছে হচ্ছে মিস টিনা 1990 সালে টিনা ফুডস নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জলপাই প্রক্রিয়াজাত করে আচার ও চাটনি তৈরি করেন। তিনি মনে করেন মানসম্মত পণ্য ন্যায্য মূল্যে প্রদান করলে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি ও বজায় রাখা সম্ভব। ওকে, টিনা ফুডস বিপণন ক্রম বিকাশের কোন যুগের কথা বলছে বলতো? সে কোন যুগের কথা বললো? এখানে মূল পয়েন্টটা কোনটা জানো? মূল পয়েন্টটা হচ্ছে এই যে ক্রেতার সম্পর্ক তৈরি করা ও বজায় রাখা, এটা হচ্ছে মূল পয়েন্ট। তাহলে দেখি তো 21 নাম্বারটার অ্যান্সার কে দিতে পারবা? 21 নাম্বারটা অ্যান্সার কি হবে? সে শক্তিশালী ক্রেতার সম্পর্ক তৈরি ও বজায় রাখার চেষ্টা করতেছে, তাই না? 21-এর অ্যান্সার কি হবে দেখি বলো তো, কে বলতে পারবা সবার আগে? 21-এর অ্যান্সার আমি দেখতে পাচ্ছি সিমি দিছে সবার আগে। 21-এর এল সম্পর্ক ভিত্তিক। আর কেউ? শিমু ইসলাম এল। শিমু ইসলাম তো সবসময় আগে দেয়, এবার সিমি আগে অ্যান্সার দিয়ে দিছে। তারপরে আর কে দিবা অ্যান্সার? আর কেউ বলবে? সামাজিক মোবাইল সম্পর্ক ভিত্তিক বিক্রয়, সোমা বলছে এল। আচ্ছা, এটার অ্যান্সার এল হবে, তাই না? সম্পর্ক ভিত্তিক। টিনা ফুডস বিপণন ক্রমবিকাশের কোন যুগের? সম্পর্ক ভিত্তিক যুগের। এই সম্পর্ক ভিত্তিক যুগে কিন্তু আমরা কি করি, ক্রেতাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এই দেখো, একটা ক্রেতার সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, সে কিন্তু তোমার রিপিটেড কাস্টমার হবে, তাই না? সে বারবার তোমার পণ্যটা কিনতে চাবে। দেখো, নতুন একটা কাস্টমার বানানোর কিন্তু অনেক খরচ আছে, অ্যাডভার্টাইজ করতে হয়, তার পিছে সময় দিতে হয়। কিন্তু তোমার পুরাতন কাস্টমার যদি তোমার কাছে বারবার ফিরে আসে, তাহলে কিন্তু এটা তোমার জন্য খুবই ভালো, তোমার বিজনেসের জন্য, তাই না? কারণ ওই তাকে বারবার একবার করে খরচটা তোমার হয় না। এবং এই জন্য কি করছে মিস টিনা, একটা ভালো ক্রেতা সম্পর্ক তৈরি করে বজায় রাখার চেষ্টা করছে। কারণ একটা কাস্টমার বারবার ফিরে আসলে তোমার জন্য সেটা বেশি লাভ। আচ্ছা, তাইলে জান্নাতুল আয়াত সে 22-এর অ্যান্সার দিয়ে দিছে। 22-এর অ্যান্সার দিয়ে দিল, বাহ। উৎপাদন হতে ভোগ পর্যন্ত দীর্ঘ সময়ে পণ্যের গুণগত মান ঠিক রাখতে বিপণনের করণীয় কাজ কোনটি বলতো? স্যার নেট প্রবলেম হয়, কি জন্য ভাইয়া বলতে পারতেছি না। জান্নাতুল আয়াত তুমি 22-এর অ্যান্সার দিয়ে দিছো আগেই, আমি প্রশ্ন দেখানোর আগেই। যাক, 22-এর অ্যান্সার তো এল হবে না। উৎপাদন হতে ভোগ পর্যন্ত দীর্ঘ সময় পণ্যের গুণগত মান, এই যে দীর্ঘ সময়, হ্যাঁ, দীর্ঘ সময়ের জন্য দেখছো প্রশ্নের একটা ওয়ার্ড দেখলে আসলে অ্যান্সার খুঁজে পাওয়া যায়। বলতো দীর্ঘ সময়ের জন্য মান ঠিক রাখতে হলে আমাদের কি করতে হবে? কে বলতে পারবা? 22-এর কে? পূর্ণতা সাহা। 21 কনফিউজড কেন ভাই? 21 কনফিউজড কেন? ক্রেতা সম্পর্ক বজায় রাখা, ক্রেতা সম্পর্ক তৈরি ও বজায় রাখার জন্য সম্পর্ক ভিত্তিক যুগ, ওই যুগটাতে আমরা কি করছি, ক্রেতাদের সাথে সম্পর্ক তৈরি করা বজায় রাখাকে বেশি গুরুত্ব দিছি, ঠিক আছে? উৎপাদন হতে ভোগ পর্যন্ত দীর্ঘ সময় পণ্যের, দীর্ঘ সময়ের জন্য আমাদের দরকার কি? কে? গুদামজাতকরণ, তাই না? গুদামজাতকরণ যদি তুমি একটা পণ্য করো, তাহলে তোমার পণ্যটা অনেক দিন, তোমার পণ্যটা ভালো থাকবে, তাই না? আমাদের কিন্তু অনেক পণ্য আছে যেগুলো কিন্তু সারা বছর হয় না, কিন্তু আমরা কিন্তু মার্কেটে গেলে সারা বছরই পাই, তাই না? ধরো পেঁয়াজ কিন্তু একটা নির্দিষ্ট সিজন থাকে, আর ওই সিজনের পরও কিন্তু আমরা পেঁয়াজ খাইতে পারি। কিভাবে? পেঁয়াজগুলো কি করা হয়, গুদামজাতকরণ কোল্ড স্টোরেজে হিমাগারে রেখে দেওয়া হয়, যাতে আমরা সারা বছর খাইতে পারি। তো এগুলো হচ্ছে গুদামজাতকরণ। হ্যাঁ, দীর্ঘ সময় রেখে দিয়ে গুদামজাতকরণ হয়। বিপণনের সহায়ক কাজ কোনটি বলতো? সহায়ক কাজ কে বলতে পারবা? আচ্ছা, 22-এর অ্যান্সার দিছিল কে? 22-এর অ্যান্সার দিছে হচ্ছে শিমু দিছে, সোমা দিছে, মিম, সিমি, অক্ষয় দাস, পূর্ণতা সাহা। তোমরা সবাই
অ্যান্সার দিছিল 22-এর, এখন তোমরা 23-এর অ্যান্সার দাও। বিপণনের সহায়ক কাজ কোনটি? সহায়ক মানে সাইড, সাহায্যকারী কাজ কোনটা? এটা পারবা তোমরা? এটা আমি বলে দিব। 23-এর অ্যান্সার হচ্ছে অর্থ সংস্থান। অর্থ সংস্থান হচ্ছে আমাদের বিপণনের সহায়ক কাজ, কারণ এইগুলা কিন্তু বিপণনের ভিতরের কাজ, হ্যাঁ, আর এটা হচ্ছে সহায়ক কাজ। এগুলো হচ্ছে মূল, সরি 23M, 23-এর এম হবে, হ্যাঁ 23-এর এল হবে না, 23-এর এম হবে। সোমা বলছে 22 তো পার হয়ে আসছি, হ্যাঁ 23-এর হবে কি, 23-এর এম হবে। আচ্ছা তাহলে 23-এর এম হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ, কারণ এগুলা ভিতরে যা যা আছে সবই বিপণনের মূল কাজ, আর সহায়ক কাজ হচ্ছে অর্থ সংস্থান, টাকা পয়সা কালেক্ট করা। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে কি বলে? এটা তো সবারই পারা উচিত। অর্থের বিনিময় দেখছো তোমরা যে খালি বলো বোর্ড কোশ্চেনে কঠিন এমসিকিউ আসে, সহজ তো আসে। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা কি বলে? ক্রয় বলে। তুমি টাকা দিয়ে পণ্যটার মালিকানা নিয়ে নিলা, তাই না? তাহলে সেটা কি হবে? ক্রয় হবে। এটা নিয়ে আর বেশি ইয়া করলাম না, পরেরটায় চলে যাই। 25-এর পরে আমাদের আসলে 26, ওয়ারেন্টি গ্যারান্টি সংস্থাপন মানে রিপ্লেসমেন্ট, যেটা বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত বলো তো? এটাও পারবো আশা করি। 26 নাম্বার, ওয়ারেন্টি গ্যারান্টি সংস্থাপন, এগুলা কোন কাজের, বিপণনের কোন কাজের ভিতরে অন্তর্ভুক্ত? ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ারেন্টি মানে হচ্ছে তোমার সার্ভিস করে মানে ঠিক করে দিবে, গ্যারান্টি হচ্ছে একদম পাল্টায় দেয়, আর সংস্থাপন এটা হচ্ছে রিপ্লেস, এটাও পাল্টায় দেয়। 26-এর অ্যান্সার দাও দ্রুত, 26 পারবা সবাই? শিমু ইসলাম 25-এর অ্যান্সার দিছো, 26-এর অ্যান্সার দাও। আচ্ছা নেট মনে হয় অনেক স্লো যাচ্ছে নাকি? তোমরা এখন মাত্র, আমি তোমাদের মাত্র 24-এর অ্যান্সার দেখতে পাচ্ছি। হ্যাঁ রুকসানা আক্তার মিম দিছে 26-এর এল, সাবাস। বিক্রয়োত্তর সেবা, হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি, দেখো বিক্রয়োত্তর সেবা হচ্ছে পরিবহন তো হবে না, পরিবহন তো হচ্ছে পণ্য নিয়ে মাল নিয়ে যাতায়াত করা, বিজ্ঞাপন হচ্ছে অ্যাডভার্টাইজ করা, মৌখিকরণ মানে প্যাকেজিং করা, কিন্তু বিক্রয়োত্তর সেবা মানে হচ্ছে বিক্রয়ের পরে একটা পণ্য যখন তুমি বিক্রয় করবা তারপরে যে সার্ভিসটা থাকবে সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো হচ্ছে তুমি একটা পণ্য সেল করার পরে যদি সেই পণ্যটা কোনো প্রবলেম হয় তখন সেগুলো হচ্ছে এই যে আমাদের বিক্রয়োত্তর সেবার ভিতরে যাবে, ওয়ারেন্টি গ্যারান্টি সংস্থাপন ব্যয়। ঠিক আছে, 26-এর হচ্ছে এল। 27-এ চলো, কাঠ থেকে আসবাবপত্র তৈরি, এর ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় বলো তো? এটাও পারবা। একটা জিনিসের কি পাল্টা দিচ্ছে, রূপই চেঞ্জ করে দিচ্ছে, কাঠ থেকে হয়ে গেছে আসবাবপত্র, তো এটা কি হবে? 27-এর অ্যান্সার পারবা সবাই? এটা বলে দেই নাকি? এটা পারা উচিত, সবাই পারবে। কাঠ থেকে আসবাবপত্র বানালে হয় হচ্ছে রূপগত উপযোগ, রূপটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? একটা পণ্যের ছিল কাঠ, হয়ে গেল আসবাবপত্র। স্থানগত হচ্ছে এক স্থানের পণ্য যদি আমি আরেক স্থানে নিয়ে যাই। মালিকানাগত হচ্ছে একজন যদি আরেকজনের কাছে বিক্রি করে দেয়। সময়গত হচ্ছে এক সময়ের পণ্য যদি আমরা অন্য সময় ব্যবহার করি। আর রূপগত উপযোগ হচ্ছে যখন আমরা একটা পণ্যের আকার আকৃতি পাল্টাই দিব, সেটা হবে হচ্ছে রূপগত। কাঠ থেকে আসবাবপত্র, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এগুলো হচ্ছে আমাদের রূপগত উপযোগ, তাই না? 27-এর কে? সিমি বলছো কে? রুকসানা আক্তার মিম বলছো 27-এর কে? সিমি ইসলাম 27-এর কে? মাহবুব একটু ফাস্ট পড়ান। আচ্ছা ঠিক আছে, আরো ফাস্ট পড়াবো, ঠিক আছে। তাহলে 27 চলে গেল। এবার আসো, তোমাদের পরীক্ষা নাকি? পড়বা কালকে? আজকেই তো পড়বা, কালকে কি করবো? মিসেস সেলিনা তার বুটিক হাউসে পোশাক বিক্রয়ের সময় ভোক্তাদের কাগজের প্যাকেটে পণ্য দিয়ে থাকেন। মিসেস সেলিনার পণ্য বিক্রয়ের সময় কাগজের প্যাকেট ব্যবহার বিপণনের ক্রমবিকাশে কোন জোর অন্তর্ভুক্ত বলো? এই যে কাগজের প্যাকেট ব্যবহার করছে, তাই না? পলিথিন ব্যবহার না করে কি করছে? কাগজের প্যাকেট। আমি তো তাড়াতাড়ি পড়াইতেছি, ওই নেটটা একটু স্লো কাজ করে, বুঝছো? তোমরা যে অ্যান্সার করো আমার কাছে সেটা প্রায় 1-1.5 মিনিট পরে আসে, বুঝছো? এই কারণে ওই যে আমি তোমাদের জন্য অ্যান্সারের জন্য ওয়েট করে থাকি, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। সাথে সাথে অ্যান্সার আসতো, আমি দেখতাম আর আগে যেতাম। দেখছো এখন আমি মাত্র 27-এর অ্যান্সার দেখতে পারতেছি। এই যে 27-এর পূর্ণতা অ্যান্সার দিছো, 27-এর কে, অক্ষয়ের 27-এর কে, জান্নাতুল আয়াত 27-এর কে, সিমি 27-এর কে, মিম 27-এর কে। এখন আমার কাছে 28-এর একটাও আসেই না, এই যে মাত্র আসলো শিমু ইসলাম 28-এর এন। এই যে 28-এর এন সামাজিক বিপণন যুগ, তাই না? সামাজিক বিপণনে আমরা কি করছি, যে সামাজিক বিপণন যুগে আমরা দেখছি যে সমাজের জন্য ভালো যেগুলা সেগুলো আমরা করছি। কাগজের প্যাকেট ব্যবহার করলে পলিথিনের প্যাকেট ব্যবহার করা হচ্ছে না, এটা পরিবেশের জন্য ভালো, এই জন্য হচ্ছে সামাজিক বিপণনের যুগ। ওকে, পরেরটা আসো। চূড়ান্ত, অনেকে 28-এর অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ শিমু ইসলাম, জান্নাতুল আয়াত, মিম, সোমা। 29-এ আসো। চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে কি বলে?
চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে কি বলে বলতো? চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে, এটা পারবা তোমরা, ভোক্তা বাজার বলে। কারণ ভোক্তারাই হচ্ছে একদম চূড়ান্ত ব্যবহারকারী বা চূড়ান্ত ভোক্তা, একদম চূড়ান্ত মানে হচ্ছে একদম শেষে, তারাই হচ্ছে ভোক্তা বাজার। আর বাকি যেগুলো আছে এগুলো সব অন্যগুলো, এগুলা শিল্প বাজার পণ্য কিনে আবার এটারে ইন্ডাস্ট্রি দিয়ে আরেকটা পণ্য বানায় তারপর বিক্রি করে। আর পণ্য বিক্রেতা যে পাইকারিরা আবার যে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে সেইগুলা। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে বলতো অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্যের উপস্থাপনা, পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনা, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা না, দ্বিমুখী যোগাযোগের ব্যবস্থা না, বিজ্ঞাপনে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা হয় না, বিজ্ঞাপনে একমুখী যোগাযোগ ব্যবস্থা। তুমি যখন ফেসবুকে বা ইউটিউবে একটা অ্যাডভার্টাইজ দেখো, সেখানে কি তুমি কোনো মানে ফিডব্যাক দিতে পারো? তুমি কিন্তু পারো না। অ্যাডভার্টাইজ ভালো লাগলে লাগলো, না লাগলে না লাগলো, তোমার কিন্তু কিছু বলার থাকে না। এই জন্য 3 নাম্বার অ্যান্সারটা হবে না। 3 নাম্বার কই কই আছে? 3 নাম্বার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এটি সব বাদ। অ্যান্সার হবে হচ্ছে কে। ওকে, তাহলে 30 এর অ্যান্সার কি? 30 এর অ্যান্সার কে। 31 এর অ্যান্সার বলো তো। যেগুলো খুব সহজ সেগুলো আমি নিজেই বলে দিচ্ছি। 30 এর অ্যান্সার কে? হ্যাঁ, অক্ষয় দাস, সিমি, তোমরা সবাই 30 এর অ্যান্সার দিছো কে। থ্যাংক ইউ। শিমুদ অ্যান্সার দিছো। যেসব পণ্য সম্পর্কে ক্রেতারা জানে না বা জানলেও ক্রয় করতে চায় না সেগুলোকে কি পণ্য বলে? এটা কিন্তু আমি আমার ক্লাসের শুরুর দিকে একবার অ্যান্সার করছি, বলতো। এটা পারা উচিত। 30 এর অ্যান্সার, 31 এর অ্যান্সার জান্নাতুল 30 এর কে? হ্যাঁ, 30 পার হয়ে গেছি আমরা। পূর্ণতা শাহ 29 এ। দেখছো তোমরা অনেক পিছিয়ে আছো। শিমু ইসলাম, শিমু ইসলামের নেট মনে অনেক ফাস্ট নাকি? শিমু ইসলাম সবার আগে অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, 31 এর এন, অযাচিত, তাই না? অযাচিত আমি একটু আগে বলছিলাম যে এই পণ্যগুলা ধরো মার্কেটে আছে, পাবলিক জানেও, কিন্তু তারা কি করতে চায় না, কিনতে চায় না, মানে তেমন একটা ইন্টারেস্ট পায় না কেনার জন্য, তাই না? এগুলো হচ্ছে আমাদের অযাচিত পণ্য, আনসর্ট প্রোডাক্ট। সর্ট মানে যেগুলো আমরা চাই, আর আনসর্ট মানে হচ্ছে যেগুলো আমরা চাই না কিন্তু এগুলো আছে আর কি। শিল্প বাজারের সদস্য কারা? শিল্প বাজার, ইন্ডাস্ট্রি মার্কেট। শিল্প বাজার কারা বলতো? 31 এর অ্যান্সার মিম দিছো, আয়াত দিছো, অক্ষয় দাস দিছো। হ্যাঁ, 32 এর অ্যান্সার বলো। শিল্প বাজারের সদস্য কারা? খুচরা বিক্রেতা, উদ্যোক্তা, পাইকারি বিক্রেতা নাকি ব্যক্তি পরিবার? পূর্ণতা সাহা অ্যান্সার দিছো। পূর্ণতা সাহা, মোসাম্মদ সোমা, সোমা এবার সোমা সবার আগে অ্যান্সার দিছে। সোমা অ্যান্সার দিছে কি ব্যক্তি ও পরিবার 32-এ, কিন্তু যেটা তো ভুল, তাই না? সোমা এন হবে না তো। শিমু ইসলাম বলছে এল। হ্যাঁ, এল হবে অ্যান্সার, ঠিক আছে, এন হবে না। দেখো, ব্যক্তি ও পরিবার, পরিবাররা কিন্তু শিল্প বাজার ইন্ডাস্ট্রির মার্কেটের তারা কেউ না। ইন্ডাস্ট্রি মার্কেট কারা? যারা উদ্যোক্তা, যারা নতুন একটা ব্যবসা শুরু করতেছে, তারা কিন্তু শিল্প মার্কেট। তারা পণ্য কিনে আনবে প্রথমে, কিনে এনে সেগুলো একটা রূপ দিবে, আকার দিবে নতুন একটা, তারপর সেটা তারা আবার বিক্রি করবে। হ্যাঁ, তো তারা হচ্ছে আমাদের শিল্প বাজারের সদস্য, হচ্ছে উদ্যোক্তা যারা আছে তারা। উদ্যোক্তা ছোট উদ্যোক্তা হইতে পারে, বড় উদ্যোক্তাও তো হইতে পারে, তাই না? অনেকে আছে না হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসায় নামে, তারাও হইতে পারে। খুচরা বিক্রেতা হবে না, পাইকারি বিক্রেতাও হবে না। এরা শিল্প মানে ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি করে হচ্ছে যারা উদ্যোক্তা আছে, এন্টারপ্রেনিয়র, তারা। কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু মানে একদম মিডলে কারা থাকে? কাদেরকে কেন্দ্র করে আমাদের যে মার্কেটিং মিক্স, তাই না? মার্কেটিং মিক্স কে বলতে পারো বলতো? মার্কেটিং মিক্স হচ্ছে 4P। এই 4P কে কে বলতে পারো দেখি, যদি একটু কমেন্ট করে দাও তো। 4P পারা উচিত, সবারই 4P পারা উচিত। মার্কেটিং পরীক্ষা দিছো, কালকেও দিবা। 33 এর এন, হ্যাঁ তো সাবাস, 33 এর এন পারছে। কে পারলো 33 এর এন? শিমু ইসলাম আবারও। হ্যাঁ, না, এবার আর সবার আগে পারছে হচ্ছে সিমি। 33 এর এন। আচ্ছা, 4P, 4P বলো তো একটু দেখি। 4P, 4P সবাই বলো তো। 4P তে কি হয়? 4টা P এর নাম কি? 4P একটু কমেন্ট করে দাও সবাই। 4P তে কি হবে? অক্ষয় দাস 33 এর এন, সাকিব শিকদার 33 এর এন, পূর্ণতা 33 এর এন। 4P তে কি কি পি আছে বলো সবাই দ্রুত। 4P পারবা? জান্নাতুল আয়াত 33 এর এন। এই 4P কেউ পারতেছ না? আমি লিখে দিব। 4P তো হচ্ছে, নাকি আমার এখানে স্লো আসতেছে কে জানে। প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর কি? প্রমোশন।
হ্যাঁ, এই তো সিমি সবার আগে বলছে প্রোডাক্ট প্লেস, তোমার প্লেস বানান ভুল হইছে। প্লেস, প্রাইস আর কি প্রমোশন। আবার আমরা অনার্সে যা পড়ে হচ্ছে কি 7P পড়ি, 7P, আরো 3টা পি এক্সট্রা আসে। হ্যাঁ, পিপল, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স, ওটা ওই যে কটলার বাই, আর নতুন আরো 3টা পি দিছে, এগুলো তোমরা আরো বড় হইলে জানতে পারবা। খালি শয়তানি করে, বুঝছো? 2 দিন পর পর বই বাইর করে নতুন নতুন জিনিস ঢুকাই দেয়, পোলাপানদের কষ্ট হয়। যাই হোক, তাহলে আমরা 4P দেখলাম। অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে কি, কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? এটা হচ্ছে ভোক্তা। ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু থাকে, ভোক্তাদের নিয়েই কি আমরা পুরো এই 4Pটা সাজাই। ওকে, তারপরে আসো শিল্পবাজারের ক্রয়ের উদ্দেশ্য হলো, শিল্পবাজার আমরা কেন কিনি বলতো? পুনরায় পণ্য উৎপাদনের জন্য কিনি, চূড়ান্ত ভোগ বা ব্যবহার করার জন্য কিন্তু আমরা কিনি না, তাই না? আমরা পুনরায় প্রক্রিয়াকরণের জন্য কিনি। তাহলে 34-এর অ্যান্সার হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে? এই যে এল এর মধ্যে আছে 34-এর অ্যান্সার। তাহলে 34 অ্যান্সার কি হবে? আচ্ছা, সিমি টাইপিং মিস্টেক হয়ে গেছে, নো প্রবলেম, হইতে পারে, আমারই হয় অনেক সময়। তাহলে 34-এর অ্যান্সার হচ্ছে এল। হ্যাঁ, শিল্পবাজার হচ্ছে পুনরায় পণ্য উৎপাদনের জন্য, পুনরায় প্রক্রিয়াকরণের জন্য, চূড়ান্ত ভোগ করার জন্য না। বিপণনের অর্থনৈতিক গুরুত্ব কি বলতো? বিপণন অর্থনৈতিক গুরুত্ব কে বলতে পারবে? 35। বিপণনের অর্থনৈতিক গুরুত্ব কি? বিপণনের অর্থনৈতিক গুরুত্ব জীবনযাত্রার মান উন্নয়ন, ভোক্তা সন্তুষ্টি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, নাকি শিল্পায়ন? কে বলতে পারবা? 35-এর অ্যান্সার সবাই দ্রুত। 35, সিমি সবার আগে বলছে এন। 35-এর অ্যান্সার এন, সাবাস, শিল্পায়ন। বিপণনের অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে শিল্পায়ন। আমরা যদি বিপণন ভালো মতো করতে পারি যে কোনো প্রোডাক্টে, তাহলে আমাদের শিল্পায়ন হবে, আমাদের ইন্ডাস্ট্রি গুলা বেড়ে উঠবে, গড়ে উঠবে। হ্যাঁ, তাহলে 35-এর অ্যান্সার হচ্ছে শিল্পায়ন। 35, সিমু ইসলাম বলছে এন, সিমু বলছে এন। 36, জনাব মামুন মৌসুমে আলু সংরক্ষণ করে সারা বছর বিক্রি করে। মৌসুম মানে যখন সিজন হয়, তখন সে সারা বছর সে কি বিক্রি করে? আলু বিক্রি করে। এই কাজের মাধ্যমে তিনি বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? এই যে সারা বছর যে সে কি করছে, সারা বছর সে বিক্রি করে, তাহলে এটা হচ্ছে আমাদের গুদামজাতকরণ, তাই না? এটা তো আমরা আগেই দেখছি যে গুদামজাতকরণের মাধ্যমে সে একটা পণ্য তুমি সারা বছর সেটাকে ব্যবহার করতে পারবা, খাওয়া দাওয়া করতে পারবা, বিক্রি করতে পারবা। পণ্যের জীবনচক্রে কোন স্তরে বিক্রয় সর্বোচ্চ স্তরে পৌঁছায়, তাই না? কোন স্তরে বলতো? পূর্ণতা, প্রবৃদ্ধি, সূচনা, পণ্য উন্নয়ন। এটা হচ্ছে পিএলসি থেকে আসছে। হ্যাঁ, পণ্য জীবন চক্র, পিএলসি, প্রোডাক্ট লাইফ সাইকেল, পিএলসি বলে এটাকে, প্রোডাক্ট লাইফ সাইকেল, পণ্যের জীবন চক্র। কতগুলো স্টেপ আছে না? প্রথমে সূচনা থাকে, এই যে মনে আছে তো সবার? প্রথমে সূচনা থাকে, সূচনা থেকে আস্তে আস্তে প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি থেকে পূর্ণতা, পূর্ণতা থেকে হয়ে যায় হচ্ছে কোথায়? পতনে। তাহলে যেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলের স্টেজ। মনে আছে তো সবার? মনে থাকা উচিত। তা তোমরা বলো তো দেখি 37-এর অ্যান্সার কি হবে? পণ্যের জীবনচক্রে কোন স্তরে বিক্রয়ের সর্বোচ্চ স্তর? সর্বোচ্চ স্তর কিন্তু এই যে কোথায়? এই যে এখানে, সব থেকে উপরে। জান্নাতুল আয়াত সবার আগে 37-এর অ্যান্সার শিমু ইসলাম দিছে কে? পূর্ণতা, রাইট, পূর্ণতা স্তর। এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পূর্ণতা স্তর, ঠিক আছে? এই পূর্ণতা স্তরে হচ্ছে আমাদের 37 কে, সোমাবু 37 কে, হ্যাঁ সিমি বলছে 37-এর কে। পূর্ণতা স্তরে আমাদের পণ্যের কি বিক্রয় সর্বোচ্চ স্তরে পৌঁছায়। নিচের কোনটি জরুরি পণ্য? সবার যখন ক্লাস শুরু করছিলাম তখনই বুঝিয়ে দিয়েছিলাম, জরুরি পণ্য হচ্ছে যেটা আমাদের হঠাৎ করে প্রয়োজন হইতে পারে, ইমার্জেন্সি ওষুধ, তাই না? ওষুধ আমাদের দেখা গেছে যে রাতের বেলা কি অসুস্থ হয়ে গেল, তখন তার হঠাৎ করে ওষুধ প্রয়োজন হইতে পারে, সেটা হচ্ছে জরুরি পণ্য। তারপর হচ্ছে আমাদের মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো আমরা কেন মূল্যটা সেট করি? নগদ প্রবাহ নিশ্চিত করার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, পণ্য মানের নেতৃত্ব দেওয়ার জন্য। 3টা কারণে কিন্তু আমরা মূল্য নির্ধারণ করে থাকি, মানে পণ্যের দামটা আমরা সেট করি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে এন। 39-এর অ্যান্সার এন। তারপরে দেখো, অর্থ প্রদান ব্যতীত পণ্য সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে কি বলে? অর্থ প্রদান ব্যতীত কিন্তু, হ্যাঁ এই যে কথাটা খেয়াল করো, আমরা যদি
অর্থ প্রদান করে পণ্য সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপন করি, সেটা হয় কিন্তু বিজ্ঞাপন। কিন্তু এখানে কিন্তু অর্থ প্রদান না করে, হ্যাঁ, তাহলে সেটা কি হবে বলো তো? 40-এর অ্যান্সারটা আমি সবার থেকে নিব। 40-এর অ্যান্সার দাও। অর্থ প্রদান ব্যতীত যদি হয়, অর্থ প্রদান ব্যতীত টাকা পয়সা না দিয়ে যদি আমাদের কি হয়ে যায়, পণ্যের উপস্থাপনা হয়ে যায়, নৈর্ব্যক্তিক উপস্থাপনা, সেটা কি হবে? মাহবুব আক্তার সিমি সবার অ্যান্সার দিচ্ছ। 40-এর এল, 40-এর এল প্রচার। আর কেউ? আর কেউ অ্যান্সার দিতে চাও 40-এর? শিমু ইসলাম 40-এর এল। আর কেউ? 40 সোমা 40-এর এল। জান্নাতুল আয়াত 40-এর এল। সবাই 40-এর এল বলতেছো, 40-এর এলই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আমরা যখন টাকা পয়সা না দিয়ে, অর্থ প্রদান না করে পণ্য সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা হয়ে যাবে, সেটা হবে হচ্ছে প্রসার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু কয়টা এমসিকিউ সলভ করলাম এখন? 40টা। কিন্তু আমরা কিন্তু মোট 90টা এমসিকিউ সলভ করবো, ভয় পাও না। 90টা এখন সলভ করো না, এখন তোমাদের রেস্ট, তোমরা পড়ো। বাপ্পি আবার কিছুক্ষণ পরে তোমাদের আরেকটা লাইভ ক্লাস নিয়ে বাকি এমসিকিউ গুলো সলভ করবে, বা ওইগুলো বোর্ডের কোশ্চেন। আমি মোটামুটি 40টা সলভ করে দিলাম, বাকি যে 50টা এমসিকিউ আছে এগুলো তোমাদের বাপ্পি স্যার আবার একটু পরে ক্লাস নেবে, লাইভ ক্লাস, সেটা তোমাদের জানা দেওয়া হবে, তখন তোমাদের বাকি এমসিকিউ গুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই যে 40টা এমসিকিউ আমরা পড়লাম, এটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু এখন কমেন্ট করে জানতে পারো। যে ফারজানাতুল নিহা ওরা প্রথম কমেন্ট করলো, হ্যাঁ 40-এর কে, 40-এর কে হবে না তো, 40-এর এল হবে আপু, 40-এর কে হবে না। বিক্রয় প্রসার না, বিক্রয় প্রসারে টাকা পয়সা খরচ হয়, বিক্রয় প্রসার কোম্পানি নিজে করে, কিন্তু প্রচারটা কোম্পানি নিজে করে না, প্রচার করবে হচ্ছে পাবলিক, জনগণ করে দিবে। ঠিক আছে, তোমাদের এই 40টা কোশ্চেনে কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে এখনই বলো ভাইয়া, আমরা লাইভটা শেষ করে দিব। আর কারো কোনো প্রবলেম আছে এই 40টা কোশ্চেনে? আশা করি নাই। তারপর একটু ওয়েট করি, যেহেতু নেটটা একটু স্লোতে যায়। চল্লিশটা এমসিকিউতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা করি তোমাদের সবাই যারা কালকে মার্কেটিং পরীক্ষা দিবা সবার জন্য আমার দোয়া থাকবে। লাস্টের পরীক্ষাটা একদম নিশ্চিন্তে পরীক্ষা দিবা, কোনো নার্ভাস হওয়ার দরকার নেই। এতগুলো এক্সাম যেহেতু দিয়ে দিছো, মোটামুটি আর একটা এক্সাম আছে। আর অবশ্যই এইচএসসি শেষ হওয়ার সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিবা ভাইয়া। ঠিক আছে, কিন্তু বেশি সময় নাই, কিন্তু যেই সময় আছে রেস্ট নেওয়ার টাইম নেই। যদি চাও যে ভার্সিটিতে আমরা একটা সিট নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা যেদিন শেষে ওই দিন থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে। হ্যাঁ, আর আমরা যেহেতু সি ইউনিটে পরীক্ষা দিব, ইংলিশটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার আগে। ইংলিশে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার খাতাই দেখবে না, হ্যাঁ নাম্বারই তুমি আসবে না, ফেল আসবে। তো ইংরেজিটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে সময় ভাগ করে 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 অ্যাডমিশন পুরো জার্নিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কনসিস্টেন্ট ভাবে শেষ করতে হবে। তাহলে কিন্তু তুমি যে কোনো ভাবেই হোক ঢাকা ভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো সবার জন্য আমার দোয়া থাকলো, সবাই ভালো মতো পরীক্ষা দিবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।